হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আমি মনে মনে ভাবছি, হায় রে বস, তুই আজ আমাকে ভিতরে যেতে বলিস নাই, তুই আজ আইজরায়েলকে ভিতরে যেতে বলেছিস। তুই মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাক। আমি ওদের সাথে ভিতরে ঢুকতেই আমি যাকে দেখলাম, আমি কল্পনাও করতে পারিনি এই মানুষটি এখানে থাকবে, কারণ মানুষটি আর কেউ নয়, আমি আর সাকিব যে কোম্পানির দেখাশোনা করতাম সেই কোম্পানির ম্যানেজার বাচ্চু। তার মানে তুই বাচ্চু মস্তান ওরফে আমাদের কোম্পানির ম্যানেজার, কিন্তু তুই আমাদের কেন মারতে চাইলি? আমি তোদেরকে মারতে চাইনি, আমি ওই কোম্পানির মালিকরে মারতে চাইছি। আমার ওই কোম্পানিটি অনেক আগে থেকে নজর লাগছে, তাই তো নীলার বাবা মাকে আমি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলি, কিন্তু ওই রাকিবের বাচ্চা এসে আবার নীলাকে বিয়ে করে, আমার সব প্ল্যান মাটি করে দেয়। তাই তো ওই কোম্পানির ম্যানেজার হয়ে কাজ করছিলাম, কিন্তু আবার আমার প্ল্যানের 12টা বাজাতেই তোরা দুজনে আসছিস, তাই তোদেরকে একসাথেই মারার প্ল্যান করছিলাম। অনেক অপেক্ষা করে কাল সেই সময় চলে আসে, কিন্তু দুর্ভাগ্য কাল তোদের মধ্যে একজন মরেছে। তবে চিন্তা নেই, তুই যখন আমার কাছে মরার জন্য চলে এসেছিস, তাহলে আমার আর কোনো কষ্ট করতে হবে না তোকে মারতে। ওই তোরা সবাই এর দিকে মেশিন ধরে রাখ। সাথে সাথে ওর সব লোক আমার দিকে মেশিন ধরে রাখে। তুই আমাকে মারবি? তোর মতো ইঁদুরের বাচ্চা আমার পালও ছিঁড়তে পারবি না। তুই এখনও জানিস না তুই কার সাথে কথা বলছিস। তোর মতো ইঁদুরের বাচ্চাকে মারতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আমার মনে হয় তুই ভয়ে পাগল হয়ে গেছিস। আমার এখানে কত আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। আমার এখানে কতগুলো লোক আছে তা কি তুই জানিস? আমি একবার বললে তোর লাশও কেউ খুঁজে পাবে না, আর তুই বলিস আমাকে মারবি? হাসালি। হায় রে ইঁদুরের বাচ্চা, পাগল আমি হইনি, পাগল হয়েছিস তুই। ভালো করে হেসে নে, পরে আর হাসার সময় পাবি না। সামান্য কয়েকজন শতাধিক লোক নিয়ে এই হাসিবুলকে মারবে তোর মতো একটা ইঁদুরের বাচ্চা? তোদের সামনে যে দাঁড়িয়ে আছে সে একটা সাদাসিধা মানুষের ভিতরে রূপটা এখনো দেখিসনি তোরা। এই টাইগারকে মারবে এমন বাপের বেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। আমার মুখে টাইগার নাম শুনে সবার কলিজায় পানি শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। সবার ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কি বলছে এই ছেলে? তাদের সামনে নাকি টাইগার দাঁড়িয়ে আছে। তো তো তুই টাইগার? তার কি প্রমাণ আছে? তুই কি করে টাইগার হতে পারিস? ওকে, তাহলে তো তোর মরার আগে আমার প্রমাণ দিতে হয়। তাহলে শোন, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যদি তোর একটা লোক বেঁচে থাকতে পারে তাহলে বুঝিস আমি টাইগার না। যদি তোর সব লোক এখানে মারা যায় তাহলে তো তুই বুঝতে পারছিস আমি কে। ওকে, আমিও দেখব তুই কে। আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে তোকে আমি নিজের হাতেই গলা কেটে মারব। ওকে, পরে যা খুশি করিস, এখন তোর প্রমাণ দেখ। আমি 1 থেকে 3 পর্যন্ত গোনার সাথে সাথে চারদিক দিয়ে গুলি ছোড়া চালু হয়ে যায়। মিনিট কয়েকের মধ্যে বাচ্চুর সব লোকের রক্তে সাগরের বন্যা ভেসে যায়। মিনিটের মধ্যে পুরো রুমের শব্দ থেমে যায়। দেখি বাচ্চু আমার পায়ের সামনে এসে পড়ে। ভাই, আমারে আপনি মাফ করে দিন প্লিজ, আমি আর কখনো এমন ভুল করব না। ভাই, এবারের মতো আমার জীবন ভিক্ষা দিন আপনি। আমি কথা দিচ্ছি, আমি আর কখনোই এমন খারাপ কাজ করব না। ওই কুত্তার বাচ্চা, তুই আমার পা ছাড়। তুই না আমায় বলেছিলি আমায় মারবি? দেখি তোর আজ কোন বাপ আছে, ডাক দেখি তোকে আজ আমার হাত থেকে কে বাঁচাতে আসে। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর আপনার সাথে কখনোই বেয়াদবি করব না। আমার যা আছে আমি আপনাদের সব দিয়ে দিব, তবুও আপনি আমার জানে মারবেন না প্লিজ। তোর তো কোনো ক্ষমা নেই। তুই আমার কলেজের বন্ধুকে গুলি করে মারতে চাইলি। তুই যদি আমাকে মেরে ফেলতিস তবুও আমি তোকে কিছু বলতাম না, কিন্তু তোর জন্য আমার বন্ধু আজ কোমায় চলে গেছে। তোকে মাফ করা যাবে না।
তারপর ওই ইঁদুরের বাচ্চার শরীরে গুলি করে পুরো শরীরটায় ঝাঁঝরা করে ফেলে রাখি আমি। আর আমার লোকেদের বলি ও দেহটাকে যেন পুরো শহরের মেন রাস্তার মাঝখানে রেখে আসে। তারপর আমার লোকেরা আমার কথা মতো ওকে নিয়ে মেন রাস্তার মাঝখানে রেখে আসে। আর এইদিকে আমি গাড়ি নিয়ে বাড়িতে ফিরতে থাকি। আপনারা অবাক হচ্ছেন তাই না? হঠাৎ আমার সাথে এত লোক কোত্থেকে আসলো? আর ওই বাচ্চু বা টাইগার নাম শুনে কেন ভয় পাচ্ছিল? ওকে, তাহলে শোনেন, আমি যখন 10-এ পড়ি তখন আমি একটা মাফিয়া গ্যাং তৈরি করি, কারণ দেশের সব খারাপ লোকদের মারার জন্য। আর মারতে মারতে এক সময় আমার নাম টাইগার নাম হয়ে ওঠে। পুরো দেশ আমার নাম শুনে ভয় পায়, কিন্তু এই কথাটি সাকিব আর আমার কিছু বডিগার্ড জানে। আর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি হাসপাতালে একটি ফোন থেকেই আমার লোকেদের আসতে বলি। আর ভাইয়াকে আমি এমনি মিথ্যে বলেছিলাম, কারণ আমি যদি ওই অস্ত্রগুলো নিয়ে আসতে না বলতাম তাহলে ভাইয়া আমাকে কখনো আসতে দিত না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হাসপাতালে চলে আসছি। রাকিব আমাকে দেখে আমার কাছে ছুটে আসে। ভাইয়া তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আরে রাকিব, তুমি চিন্তা করিও না, আমি একদম ঠিক আছি। আমি আর রাকিব কথা বলছিলাম, তখন ভাবি আমার কাছে আসে আর বলে, ওই হাসিবুল, তুমি কোথায় গিয়েছিলে? আর তোমার জন্য খাবার নিয়ে বসে আছি কতক্ষণ ধরে। না ভাবি, আমি খাবো না, আমার আজ কিছুই ভালো লাগছে না। তা বললে হবে না, তুমি এখন পুরোপুরি সুস্থ নও। তারপর ভাবি জোরাজুরিতে খাবারগুলো খেতে লাগলাম। হঠাৎ পুরাই হাসপাতাল চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আমি বাইরে এসে দেখি টিভিতে খবর চলছে, ব্রেকিং নিউজ। আজ কিছুক্ষণ আগে কারা যেন এই শহরের নামকরা বাচ্চু মাফিয়াকে মেরে রাস্তায় ফেলে রেখেছে রক্তাক্ত অবস্থায়। শুধু তাই নয়, বাচ্চুর 2 শতাধিক লোক খুন। কে বা কারা করেছে এখনও সঠিক জানা যায়নি, তবে মনে হয় দেশের সবথেকে বড় মাফিয়া টাইগার বস মারছে, কারণ বাচ্চু মস্তানকে মারতে পারে এমন সাহস কারণ নেই। আমার ধারণা এখন টাইগার বস আবার ফিরে এসেছে দেশে, আর সে বাচ্চুকে মেরেছে। আমি একটা মুচকি হাসি দিয়ে আবার আমার বেডে চলে আসি। আমার সাথে সাথে রাকিবও চলে আসে। আজ একটা সত্যি কথা বলবি তুই? কেন, আজ পর্যন্ত আমি তোমাকে মিথ্যা কথা বলেছি নাকি? তা না, আসলেই তুই কিভাবে ওদের একা মারছিস আর আমার যেন বিশ্বাস হইতেছে না। আমার মনে হয় তুই সেই টাইগার বস। তখন কই থেকে যেন নীলা ভাবি চলে আসে। ওই রাকিব, তুমি কি বলছো? কে টাইগার বস? আরে তুমি খবর শুনোনি? আমাদের সাকিবরে যে মাফিয়াগুলো মেরেছে তাদেরকেই কে জানি মেরে ফেলে রেখেছে। আচ্ছা, তোমরা থাকো এখানে, আমি ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। ওকে, তুমি যাও। ওই হাসিবুল, তুমি এখন বলো তো, আমি যেটা তোমাকে জিজ্ঞেস করছিলাম। কই, কি বলছিলে? আমার মনে নাই। তুমি টাইগারের বস তাই না? ভাইয়া, তুমি কি বলছো? আমি কেন টাইগার বস হতে যাব? থাক, হয়েছে, মিথ্যা বলতে হবে না। আমি তোমার ব্যাপারে সব জানি আগে থেকেই। একদিন আমি তোমাদের রুমে গিয়ে দেখি তুমি আর সাকিব ঘুমিয়ে আছো, কিন্তু তোমার মানি ব্যাগের নিচেই পড়ে আছে। আমি তোমার মানি ব্যাগটা হাতে নিয়ে দেখি টাইগার বসের ছেলেদের ছবি তোমার ব্যাগে। সেদিন থেকে আমার তোমার উপরে নজর রাখি, কিন্তু মনে হয়েছিল ওইটা আমার ভুল। কিন্তু আজ তুমি যখন আমার অস্ত্রগুলো আনতে বললে তখন আবার সন্দেহ লাগে, তখন তোমার কথা রাজি হয়ে যায়। তুমি হাসপাতালে ফোন থেকে কথা বলছিলে, আমি তোমার সব কথা শুনে ফেলি, আর আমার ধারণা ঠিক ছিল তুমি টাইগার বস। আসলে ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমি তোমার থেকে এত বড় একটি কথা লুকিয়েছি। আরে সরি বলতে হবে না, আমি তোমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি তুমি আজ পর্যন্ত ভালো মানুষের সাথে কিছুই করনি। তুমি সবসময় খারাপ মানুষকে শাস্তি দাও। আসলে ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমি তোমার থেকে এত বড় একটা মিথ্যা কথা লুকিয়েছি। ভাইয়া, আমি সব সময় খারাপ মানুষকে শাস্তি দিয়েছি। ওরা টাকার পাওয়ার দেখিয়ে অনেক খারাপ কিছু করে, তাই ওদের মারার জন্য আমি একটা মাফিয়া গ্যাং তৈরি করি। রাকিবের সাথে কথা বলছি, তখন কয়েক শতাধিক পুলিশ গাড়ি হাসপাতালে আসে। পুরো হাসপাতালে মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে আছে পুলিশ গাড়ির দিকে, কারণ হঠাৎ করে এত পুলিশ একসঙ্গে, তাও আবার হাসপাতালে। কি হয়েছে তারা কিছু বুঝতে পারছে না। 40 থেকে 50টা পুলিশ আমার কাছে আসে, এসে যা বলে তা শুনে রাকিব সহ পুরো হাসপাতালে মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওই জানোয়ারের বাচ্চা, তোকে আজ আমরা হাতে নাতে ধরেছি। শালা, তোর কত বড় সাহস, এতগুলো খুন করেছিস। চল আজ আমাদের সাথে, অনেক খুঁজেই তোকে আমরা হাতে নাতে পাইছি, তোকে আজ আমরা উচিত শিক্ষা দেব। স্যার, ও কি করেছে?
আর আপনারা ওকে কোথায় নিয়ে যাবেন প্লিজ আমাকে একটু বলবেন। ও একটা আসামি, এই জানোয়ারের বাচ্চা। বাচ্চু মাস্তানকে খুন করেছে, শুধু তাই নয় 2 শতাধিক মানুষকে নৃশংসভাবে গুলি করে মারছে এই জানোয়ারের বাচ্চা। কিন্তু স্যার আপনাদের কাছে কি প্রমাণ আছে সে যে খুনটাই করেছে? স্যার, আপনাদেরই কাছে কি প্রমাণ আছে? আজ এই ছেলেটি 2 দিন এই হাসপাতালে ভর্তি আছে। ও কি করে খুন করতে পারে? প্রমাণ আমাদের কাছে আছে। আমরা বাচ্চু মাস্তানের আড্ডা দেওয়ার হলে গিয়েছিলাম, আর সেখানে সবথেকে বড় প্রমাণ সিসিটিভি। আমরা এই সিসিটিভি ক্যামেরা ফুটেজ রেকর্ড চেক করি, আর এই ছেলেটি নিজের হাতেই বাচ্চু মাস্তানকে গুলি করে খুন করে। এই দেখুন তার রেকর্ড। পুলিশের হাতে থেকে তার মোবাইলটা বের করে ভিডিওটি সবাইকে দেখায়। ভিডিওটি দেখে সবাই অবাক হয়ে যায়। সবার যেন মনে হচ্ছে আমি এই খুনই করিনি। কারণ আমার মতো সামান্য একটা ছেলে কী করে বাচ্চু মস্তানকে মারতে পারে, যে কিনা শহরের সব থেকে বড় মাফিয়া, যার নাম শুনলে সবার কলিজা কেঁপে ওঠে। সেখানে আমি কিনা খুন করেছি। তাদের মাথায় যেন কিছুই ঢুকছে না। পুরো হাসপাতালে মানুষ আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, বিশেষ করে নীলা ভাবি। এবার আপনাদের বিশ্বাস হয়েছে? এই জানোয়ারটাকে আমরা নিয়ে যাচ্ছি। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে থানায় এসে করতে পারেন। এখন আমরা চলি। তারপর পুলিশগুলো আমাকে থানায় ধরে নিয়ে লকআপে ধরে রাখে, আর ওইদিকে নীলা ভাবি পাগলের মতো কান্না করতে থাকে। রাকিব ভাইয়া যতই বুঝাতে চাইছে তার কথা যেন কিছুই বুঝতেছে না নীলা ভাবি। এদিকে কয়েকটি পুলিশ আমার কাছে এসে বলে, ওই জানোয়ার বাচ্চা, তোর সাথে আর কে কে আছে বল, না হলে তোকে আজ আমরা মেরে এখানে ফেলে রাখবো। স্যার আপনি একটু ভদ্রভাবে কথা বলুন, না হলে এর পরিণতি কিন্তু খারাপ হতে পারে। তার বাচ্চা, তোর কত বড় সাহস আমাকে হুমকি দিয়ে কথা বলিস? আজ আমি তোকে মেরেই ফেলবো। ওই এসিপি, এখনও সময় আছে, তুই ভালোভাবেই কথা বল, না হলে ক্ষমা চাওয়ার সময়ও পাবি না। আর একবার ওইভাবে কথা বললে তোকে মেরে আজ আমি দাফন দেব। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। তুই করে বলছিস, আবার আমার দাফন দিবি তুই? তুই আগেই এখান থেকে বাইরে হয়ে দেখা, তারপর না হয় আমায় মারবি। তখন হেলিকপ্টার আসার শব্দ পেলাম, আর আমার বুঝতে বাকি রইল না কারা আসছে। তখন 2টা হাবেলদার ভিতরে আসে। ও স্যার, থানায় বাইরে শতাধিক গাড়ি আর 2টা হেলিকপ্টার নিয়ে টাইগার বসের ছেলে এসেছে। স্যার আমরা খুব ভয় করছে। স্যার আমার খুব ভয় করছে। আজ হঠাৎ টাইগার বসের ছেলে এইখানে আসছে কেন? তুই বাইরে যা, আমি দেখছি। ওই কুত্তার বাচ্চা, আজ ভাইয়ের ছেলেরাই আসছে, তাই তোকে কিছুই বললাম না। ভাইয়ের ছেলেরা চলে গেলেই তোকে আমি দেখে নেব। আমি একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলছি, হায় রে কুত্তার বাচ্চা, তুই তো জানিস না ওরা কার জন্য এখানে আসছে। তুই যদি একবার জানতে পারতিস তাহলে তুই আর আমাকে মারার কথা তো দূরের কথা, আমার সাথে আজ এইভাবে কথা বলতে পারতি না। পুলিশটি বাইরে চলে যায়, গিয়ে দেখে কয়েক হাজার ছেলে ফুলে দাঁড়িয়ে আছে, আর আমার ডান হাত রকি থানার দিকে আসছে। ভাই, আপনারা হঠাৎ এখানে, কোনো প্রবলেম হয়েছে আমার? বলেন, আমি আপনাকে হেল্প করব। ওই তুই আজ কার থানায় ধরে এনেছিস? ভাই, আজকের থানায় ধরে নিয়ে এসেছে একটা মাস্তানকে, যে কিনা বাচ্চু মাস্তানকে মেরে রাস্তায় ফেলে রাখছে। ভাই, আপনি হঠাৎ ওই কুত্তার বাচ্চার কথা বলছেন কেন? সে নাকি আমায় মেরে আজ দাফন দিবে। সে যা বলেছে তাই করবে। যদি বাঁচতে চাস তাহলে তাকেই তুই এখন গিয়ে ওকে থানা থেকে বের করে পায়ে ধরে মাপ চা, না হলে আমিও তোকে বাঁচাতে পারবো না। ওর হাত থেকে বাঁচতে চাইলে এখন ওই ছুটে যা। কি বলছেন ভাই? আপনার সামনে আমায় মারবে এমন বাপের বেটা কে আছে? আর ওই ছেলেটার পা ধরে মাপ চাইতে বলছেন কেন আমার? তোকে যা বলছি তাই কর, না হলে তোরে কেউ বাঁচাতে পারবে না। কারণ সে কোনো সাধারণ মানুষ না, সে একটা রক্তচোষা হায়না, যার নাম শুনলে মানুষের শরীরের পশমও ঠিক থাকে না। সে আর কেউ না, সে টাইগার। রকির মুখে টাইগার নাম শুনে পুলিশের পায়ের নিচ থেকেই যেন মাটি সরে যায়। সে কি করবে তার মাথায় যেন কিছুই ঢুকছে না। সে তার মরণ নিজে ডেকে আনছে। পুলিশটি তাড়াতাড়ি থানার দিকে ছোটে পাগলের মতো। কান্না করতে করতে থানার ভিতরে ঢুকে আমার লকআপের চাবি খুলে আমার পা ধরে কান্না করতে করতে বলে, ভাই, আমার ভুল হয়ে গেছে, আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। আমায় আপনি ছেড়ে দিন। আমি জানি আমি যা ভুল করেছি তার কোনো মাফ নেই, তারপরও আপনি আমায় মাফ করে দিন। আমি জানি আজ আপনার হাত থেকে আমায় কেউ বাঁচাতে পারবে না। ওই কুত্তার বাচ্চা, আমার পা ছাড়। তোকে না আমি বলেছিলাম তুই ক্ষমা চাইবার সময়ে পাবি না? তাই তোকে ভালো হতে বলেছিলাম অনেকবার, কিন্তু তুই তাও আমার কথা শুনিসনি। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ এখানে তোকে মেরে দাফন দেব। ভাই, আমায় মাফ করে দিন, আর জীবনে আপনার সাথে উঁচু গলায় কথা বলবো না। আপনি আমার জান ভিক্ষা দিন।
পুলিশের কথা যেন হাসিবুলের কানে যাচ্ছে না। আজ তার মনে হয় ভিতরে হায়নাটা আবার জেগে উঠেছে। তার এমন মাঠ দেখে রাকিবও ভয় পেয়ে যায়, কিন্তু তার সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। রাকিব কখনো তার এমন রূপ আগে দেখেনি। তার মনে হয় আজ পুলিশের কলিজাটা সে ছিঁড়ে খাবে। পুলিশকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। পুলিশটি তার বাস সহ্য করতে না পেরে চিৎকার করে কান্না করতে লাগে, কিন্তু তারপরেও তাকে মেরেই চলেছে। হঠাৎ কোথায় থেকে পিচ্চি একটা মেয়ে আসে আর হাসিবুলের পায়ে ধরে কান্না করতে করতে বলে, আঙ্কেল, আমার আব্বুকে আর মেরো না। আমার আব্বু নাহলে মরে যাবে। প্লিজ আঙ্কেল, আমার আব্বুকে ছেড়ে দাও। এতক্ষণে আমার কোনো জ্ঞান ছিল না। হঠাৎ পিচ্চিটার কান্নায় তার হোশ ফিরে। সে দেখে তার পা ধরে কান্না করে। পিচ্চির কথা শুনে তার যেন মায়া লেগে যায়, তাই পুলিশকে মারা বন্ধ করে। সে মারা বন্ধ করতে পিচ্চিটা পুলিশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। ওই কুত্তার বাচ্চা, শুনে রাখ, আজ তোর মেয়ের জন্য তোকে ছেড়ে দিলাম, না হলে তোকে আজ সোজা উপরে পাঠিয়ে দিতাম। আর যদি কখনো আমার মুখে মুখে কথা বলিস তাহলে তোকে সেদিন আর কেউ বাঁচাতে পারবে না। ওই রকি, চল এখান থেকে তাড়াতাড়ি, না হলে আবার আমাকে কেউ দেখে ফেলবে। ওকে ভাই। তারপর আমি আর রকি বাইরে এসে দেখি কতগুলো রিপোর্টার এসেছে। আল্লাহ, এবার মনে হয় আমি ধরা পড়ে যাব। রকিকে বললাম আমি, ওই রকি, তুই কাউকে ছবি তুলতে দিবি না, কেউ যেন আমার একটাও ছবি তুলতে না পারে। ওকে ভাই, আপনি এই নিয়ে ভাবিয়েন না, আমি সব দেখছি। আপনি আপনার হেলিকপ্টারে গিয়ে বসেন। ওই, তোরা সবাই শোন, কেউ যেন ভাইয়ের ছবি না তুলতে পারে, আর যে ছবি তুলবে তার ক্যামেরা ভেঙে ফেলবি। রকির কথা শুনে কেউ আর ছবি তোলার সাহস পাচ্ছে না, কারণ কেউ চায় না তাদের ক্যামেরা হারাতে। তারপর আমি আর রকি হেলিকপ্টার নিয়ে চলে যাই নীলা ভাবির বাড়ির দিকে। নীলা ভাবির ছাদে গিয়ে নামায় আমার হেলিকপ্টার। আমি আর রকি নিচে গিয়ে দেখি নীলা ভাবি রকি ভাইয়া সাকিবের সামনে রেখে কান্না করছে। আমাকে দেখে নীলা ভাবির কান্না বন্ধ হয়ে যায়। ওই হাসিব, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তুমি কেন প্রতিশোধ নিতে গেলে? আজ সাকিবের এত কিছু হয়ে গেল, আবার যদি তোমার কিছু হয় তাহলে আমি কাকে ভাইয়া বলে ডাকবো? আচ্ছা তোমার তোমাকে ওই পুলিশগুলো ছেড়ে দিল কেন? ভাবি, দেশের মধ্যে এমন কোনো মানুষের জন্ম হয়নি যে কিনা তোমার ভাইকে ধরে রাখবে। কি বলছো তুমি? তোমায় কেউ ধরে রাখতে পারবে না মানে? তাহলে তুমি কে? ভাবি, আমি ঠিকই বলেছি। আচ্ছা ভাবি, তুমি কি কখনো টাইগার নাম শুনেছো, যে মানুষকে মারতে দুইবারও ভাবে না? শুনেছি, এই দেশের সব থেকে বড় মাফিয়া, কিন্তু তার কথা আমি কেন বলছো? কারণ সে টাইগার আর কেউ না, তোমার সামনেই দাঁড়িয়ে আছে। তার মানে তুমি সে টাইগার বস ওরফে হাসিবুল? ভাবি, আমি সে টাইগার। আমার কথা শুনে নীলা ভাবির মাথা যেন আকাশ ভেঙে পড়ে। সে মাথায় হাত দিয়ে সোফাতে বসে যায়। কিন্তু ভাবি, বিশ্বাস করো, আমি কখনো খারাপ কাজ করিনি। আমি শুধু তাদেরকে শাস্তি দিয়েছি। কিন্তু ভাবি, বিশ্বাস করো, আমি কখনো খারাপ কাজ করিনি। আমি শুধু তাদেরকে শাস্তি দিয়েছি যারা অন্যায়ভাবে মানুষের সাথে খারাপ কাজ করত। নীলা, হাসিবুল যা বলেছে সব সত্যি বলেছে, কখনোই খারাপ কাজ করেনি। তাই বলে হাসিবুল মানুষ খুন করবে? কেন ভালো লোকদের মারছি? তাহলে শোনো, আমি আজ যাকে মারছি সে কে ছিল তুমি কি জানো? না। সে আর কেউ না, আমাদের কোম্পানির ম্যানেজার বাচ্চু, যে এ শহরের নামকরা মাফিয়া। কি বলছো তুমি এসব? সে এত বড় একজন মাফিয়া, আমাদের কোম্পানিতে কেন সে জব করবে? ওকে, তাহলেই শোনো, সে জব করতে এসেছিল যাতে করে আমাদের 3 জনকে একসাথে মারতে পারে। আর তোমার বাবা মা অ্যাক্সিডেন্ট করেনি, ওই বাচ্চু তোমার বাবা মাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলেছে। কি বলছো তুমি? ও কেন তোমাদের মারতে চাইছিল? আর আমার বাবা মাকে কেন মারছে? তোমার কোম্পানির জন্য। কি? তার মানে ওই কুত্তার বাচ্চা আমার বাবা মাকে খুন করেছে? তুমি ওকে কেন খুন করলে? ওকে আমার সামনে আনতে পারলে না? আমি ওই কুত্তার বাচ্চা নিজের হাতে খুন করতাম। আচ্ছা ভাবি, ওইসব বাদ দাও। আজ থেকে সাকিবের জন্য এখানে নতুন ডাক্তার থাকবে। ও ভাবি, তোমায় বলা হয়নি, আমার সাথে আরেকজন দাঁড়িয়ে আছে, এই হলো রকি, আমার কাজের লোক। আর আজ থেকে আমি আবার শুরু করব আমার নতুন জীবন। এই দেশের মধ্যে কোথাও কোনো খুন খারাপি চলবে না। আজকের পর থেকে এই দেশে অন্যায়ের কাজে বাধা দিব আমি। ওকে, তুমি তাই কইরো। তোমার জন্য আমার দোয়া সব সময় তোমার সাথেই আছে। আজ দেশের মধ্যে হইচই চালু হয়ে গেছে, কারণ দেশের মধ্যে সবাই জেনে গেছে বাচ্চুকে কে মারছে। সমস্ত জেলার মানুষ এখন ভয়ে আছে, কারণ টাইগার সাধারণ মানুষ না। বিশেষ করে মাফিয়া গ্যাংগুলোর লিডারগুলো, তারা ভালোভাবে বুঝতে পারছে এই টাইগার কতটা ভয়ঙ্কর।
এইভাবে শুরু হয় আমার জীবনে আবার মাফিয়া গ্যাং। সমস্ত দেশের মানুষ আমাকে এক নামে চিনে, টাইগারকে। এইভাবে চলে যায় আমার জীবনের 4-5টি বছর। একদিন আমার কয়েকটি লোককে একটি কাজে পাঠাই। তখন আমার লোকেরা এসে বলে এই শহরে নতুন এসিপি এসে নাকি আমার কাজে বাধা দেয়। তারপর তো আপনারা সব জানেন। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া 5-5টি বছর। আপনাদের আমার অতীত বলতে বলতে আমার আড্ডার জায়গায় চলে এসেছি। ও আরেকটি কথা আপনাদের বলা হয়নি, আমি তারপর থেকে কয়েকটি বিল্ডিং কিনেছি আর সেখানেই আমি থাকি। আর মাঝে মাঝে সাকিবকে দেখতে যাই। আজও সাকিব ভালো হয়নি। ওই দিকে এসিপি অবাক হয়ে তাকিয়ে আছে তাহিনার দিকে। আচ্ছা তাই না, এটা সত্যি কথা বলবি? আজ টাইগার তোকে দেখেই চলে গেল কেন? আমি যতটা তার সম্বন্ধে জানি, সে যে কাজে আসে সেই কাজ না হলে সে যায় না। তাহলে তাকে দেখে আমার আর কিছু না বলে চলে গেল কেন? তারপর তাহিনা যা বলে তা শুনে এসিপি অবাক। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আচ্ছা তাই না, একটা সত্যি কথা বলবি? টাইগার তোকে দেখেই চলে গেল কেন? আমি যতটা তার সম্বন্ধে জানি, সে যেই কাজে আসে সেই কাজ না হলে সে যায় না। তাহলে তোকে দেখে আর কিছু না বলে চলে গেল কেন? তোর কি আগে থেকেই দুজনকে চিনিস? ভাইয়া, আমি খুব ভালোভাবেই চিনি তাকে। সেই মানুষ আমি যাকে 5টি বছর ধরে পাগলের মতো খুঁজতেছি, কিন্তু কোথাও পাইনি। আমার একটা মিথ্যে কথাই তার জীবনের সব সুখ শান্তি শেষ হয়ে গেছে। কি বলছিস তুই? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুই তাকেই বা কেন খুঁজছিস? আর তুই কি এমন মিথ্যা বলেছিস যে তার জন্য তার সব সুখ শান্তি শেষ হয়ে গিয়েছে? অনেক বড়ই মিথ্যে কথা বলেছি তার জন্য। আজ সে পরিবার থেকেই অনেক দূরে আছে। জানি না সে আমায় কোনো দিন ক্ষমা করবে কিনা। আচ্ছা ভাইয়া, তুমি কি আপুর দেবরকে কখনো দেখেছো? তুই কি বড় চেঁচার মেয়ের কথা বলছিস? কেন, চাচার মেয়ে ছাড়া কি আমাদের আর কি আপু আছে নাকি? তা না, আচ্ছা বাদ দে, তুই হঠাৎ আপুর কথা বলছিস কেন? আরে ওইসব পরে বলবো। তুমি আপুর দেবরকে দেখেছো কিনা তাই বলো। না দেখিনি, তবে আপুর বলেছিল তার একটা দেবর আছে। কিন্তু তুই তার কথা কেন বলছিস আমায়? কারণ ওই ছেলেটি সেই আপুর দেবর। কি বলছিস তুই এসব? আপুর দেবর তো বাড়িতেই থাকে, তাহলে না ভাইয়া, সে এখানে কেন? তুমি ভুল জানো তাহলে। তুমি যেই বছর লন্ডনে পড়ার জন্য চলে যাও, সেই বছর দোলা ভাই হাপুর শ্বশুর তাকে বাহির করে দেয় বাড়ি থেকে। তোমার আগেই বলেছি, আমার একটা মিথ্যে কথাই তার জীবনের সব সুখ শান্তি নষ্ট হয়ে গেছে। তুই কি এমন বলছিস যার কারণে তাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে সবাই? তাহলেই শোনো সেই দিন কি হয়েছিল। তারপর তাহিনা যা বলে তা শুনে এসিপি অবাক। তারপর তাহিনা তার ভাইকে সব বলে হাসিবুলের সাথে কিভাবে তার পরিচয় হয়, আর সেই দিন তাহিনা তার বাড়ির সবার কাছে কি মিথ্যা অপবাদ দিয়েছিল। এসিপি শুনে তো অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। ছি তাহিনা, ছি, তুই এমন একটা কাজ কি করে করতে পারলি? আমার বোন হয়ে আমি কখনো ভাবতে পারিনি তুই আমার বোন হয়ে মানে একটা বাজে কাজ করবি। তুই আজকের পর থেকে আমাকে ভাইয়া বলে ডাকবি না আর কখনোই। প্লিজ ভাইয়া, এমন কথা আমায় বলো না। তুমি ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, আমি এইসব কাজ নিজের ইচ্ছায় করিনি। আমি বাধ্য হয়েছি করতে, কারণ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কি এমন কারণ ছিল যার কারণে একটা ভালো ছেলে নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়েছিস তুই? সরি ভাইয়া, আমি তোমায় এমন সব বলতে পারবো না। সময় হলে আমি তোমাকে নিজে থেকেই বলবো। দেখ তাই না, সরি দিয়ে সব হয় না। তোর জন্য আজ ছেলেটি তার পরিবার থেকে আলাদা। শুধু তোর একটা মিথ্যা অপবাদ নিয়ে ছেলেটি হাসি মুখে সব সহ্য করেছে। আমার মনে হয় হাসিবুল তাকে খুব ভালোবেসেছিল, কিন্তু তুই তার ভালোবাসার এমন প্রতিদান কি করে দিতে পারলি? ভাইয়া, আমিও তোকে অনেক ভালোবাসি, কিন্তু আমি ওই কাজ ইচ্ছে করে করিনি। আচ্ছা ভাইয়া, সাহিবুল আজ তোমাকে মারতে এসেছিল কেন? আরে তেমন কিছুই না। তুই তো জানিস আমি নতুন সরকারি চাকরি পেয়েছি এই শহরে। কাল কয়েকটি ভকাটে ছেলেকে আমি থানায় ধরে এনেছিলাম, তাই কাল টাইগার ভাই আমার হুমকি দিয়েছিল।
কিন্তু আমি জানতাম না তার এতটা পাওয়ার। কিন্তু আজ সকালে কতগুলো ছেলে এসে আমার রুম থেকে নিচে নিয়ে যায়। আমার মনে হয় হাসিবুল টাইগার বসকে কিনা দেশের সব থেকে বড় মাফিয়া। কি বলছো তুমি ভাইয়া? এটা কিভাবে সম্ভব? হাসিবুল এমন কখনো হতে পারে না। আমি জানি সে কোনো অন্যায় কাজ করে না, তাহলেই সে কি করে মাফিয়া হতে পারে? মানুষের সব থেকে বড় কষ্ট যখন আপন মানুষগুলো থেকেই থাকে না, তখন তার মন যা চায় সে তাই করে। তাই না সব তোর জন্য হয়েছে আজ। ভাইয়া, তুমি আমার হাসিবুলের ঠিকানা দিতে পারবে প্লিজ? ভাইয়া, তার সাথেই আমার কিছু কথা আছে। না রে তাই না, আজ পর্যন্ত কেউ টাইগারকে দেখিনি, আর কোথায় থেকে সেটা কেউ বলতে পারে না। আর যারা তাকে দেখেছে আর তারা বেঁচে নেই, যারা তার হাত থেকে বেঁচে আছে তারা কেউ ভালো নেই, সব হসপিটালে ভর্তি আছে। কিন্তু তুই ওর সাথে কি কথা বলবি? এত কিছুর পর তোর কি মনে হয় হাসিবুল তোর সাথে কথা বলবে? জানি না ভাইয়া, তবুও তার সাথেই আমার কথা বলতে হবে। আমার না হলে সারা জীবন তার কাছে আমি ঘৃণার প্রার্থী হয়ে থাকবো। তারপর তাহিনা তার রুমে কান্না করতে করতে চলে যায়। এদিকে আমি তো আড্ডার হলে গাড়ি নিয়ে চলে যাই। সে গাড়ি থেকে নামতেই, ভাইয়া, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কর, কি বলতে চাস তুই আমায়? ওই মেয়েকে দেখে আপনি চলে এলেন কেন? আজ পর্যন্ত আপনি যেখানে গিয়েছেন সেখানে কাজ না শেষ করে ফেরেননি, তাহলে আজ চলে এলেন কেন? রকি, আমি তোকে পরে সব বলবো। এখন আমি নীলা ভাবির বাড়িতে যাব। সাকিবকে আজ ডাক্তার দেখতে আসবে। আমি এখন চলি রে। তারপর আমি ওইখান থেকে গাড়ি নিয়ে চলে আসি নীলা ভাবির বাড়িতে। এসে সোজা সাকিব যে রুমে থাকে আমি সেখানে চলে যাই। গিয়ে সাকিবের সামনে বসে পড়ি। সাকিব, জানিস আজ সেই বেমানটাকে আমি দেখেছি। ওই বেমানটার জন্য আজ তোর এমন হয়েছে। আমি ওই বেমানটাকে কখনোই ক্ষমা করব না সাকিব। কি হয়েছে হাসিব? তোমাকে দেখলাম বাড়িতে এসেই আমাকে কিছু না বলে সোজা সাকিবের রুমে এসে কান্না করছো। কিছু হয়েছে তোমার আজ? না ভাবি, তেমন কিছু হয়নি। জানো ভাবি, আজ সেই চিরচেনা বেমানটাকে দেখেছি আমি এই শহরে। আমি তো তোমার কথা বুঝতে পারছি না। তুমি কি তাহিনার কথা বলছো আমায় নাকি? ভাবি, আমি তার কথা বলছি। তাকে আমি এই শহরে আজ দেখেছি। তার ভাই এই শহরের এসিপি। আমার কয়েকটি লোককে থানায় ধরে নিয়ে যায়। আমি তাকে মানা করলে সে আমাকে মারার হুমকি দেয়। তাই আমি তাকে মারতে গিয়েছিলাম। তখন সেখানে আমি তাহিনাকে দেখেছি। আচ্ছা ওইসব বাদ দাও এখন। তুমি এসেছো দেখে রিয়া আমার কাছে আর থাকতে চাইছে না। তুমি ওকে নিয়ে থাকো, আমি এখন রান্না করতে যাব। ও তাই নাকি ভাবি? কই সে পিচ্চিটা? আমার কাছে দাও ওকে। এই নাও। জানি না এই পিচ্চিটা তুমি কি জাদু করে রাখছো। তুমি আসলেই আমাদের কথা সে ভুলেই যায়। আরে ভাবি, তেমন কিছু না। বাচ্চাদের সব কথা বুঝিয়ে বলবে, দেখবে এমনিতে তোমার কথা ঠিকই সে শুনবে। আপনারা ভাবছেন আমি কোন পিচ্চির কথা বলছি? তাহলে শুনুন। রাকিবের একটা মেয়ে হয়েছে, তার বয়স মাত্র 3 বছর। আমাকে দেখলে সে আর কাউকে চেনে না। তাই ভাইয়া আর ভাবি আমাকে দেখে একটু হিংসা করে বলে আমি নাকি তাদের বাচ্চাকে জাদু করেছি। তাকে শুধু কয়েকটি চকলেট হাতে দিতে পারলে তার আর কিছু চাই না। এটা ভাইয়ার ভাবি কেউ জানে না। আপনারা আবার যেন বলিয়েন না, তাহলে এই পিচ্চি আমার কথা আর শুনবে না। আঙ্কেল, আমার চকলেট কোথায়? এই নাও মামুনি, তোমার চকলেট। তো ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল, আমাকে আজ নিয়ে ঘুরতে যাবে? তোর সাথে অনেক দিন কোথাও ঘুরতে যাই না। আব্বু আম্মু আমাকে নিয়ে কোথাও ঘুরতে নিয়ে যায় না। ওকে মামুনি, আমি তোমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাব। আজ তোমার সাকিব আঙ্কেলকে ডাক্তার দেখতে আসবে। তুমি তোমার আম্মুকে বলবে বিকালে আমার সাথে তুমি ঘুরতে যাবে, তোমাকে ভালো করে সাজিয়ে দিতে। ওকে আঙ্কেল, আম্মুকে বলবো। কিন্তু আঙ্কেল, সাকিব আঙ্কেল কথা বলে না কেন? আমি দেখি সব সময় আঙ্কেল শুয়ে থাকে, কারোর সাথেই কথা বলে না। এমনকি আমার সাথেও কথা বলে না। সাকিব আঙ্কেল কি কারোর সাথে রাগ করছে? মামুনি, তোমার আঙ্কেল আমার সাথে রাগ করেছে, তাই সে কারোর সাথেই কথা বলে না। তাহলে আঙ্কেল খুব মজা। তোমার সাথে যে রাগ করে থাকে সে খুব মজা। আচ্ছা মামুনি, তুমি এখন তোমার রুমে যাও। এখনই তোমার ডাক্তার আঙ্কেল আসবে। আমি ফ্রেশ হয়ে তোমার সাথে আবার মজা করব।
তারপর পিচ্ছি তার রুমে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে বসে আছি। ডাক্তার আসবে আজ, তাই বাড়িতে বসে অপেক্ষা করছি। একটু পর ডাক্তার আসে, সাকিবকে দেখে বলে রুগী আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে, তাকে যেন ভালোভাবে খেয়াল রাখা হয়। তারপর ডাক্তার চলে যায়। একটু পর ভাবি ডিনার করার জন্য ডাকতে আসে। আমিও খাবার টেবিলে বসে যাই। আজ ভাইয়া বাড়িতে নেই, তার নাকি জরুরি একটা মিটিং আছে। ভাবি আর আমি খাবার খেয়ে নিলাম। তারপর আমি আমার রুমে চলে আসি। বিকালে পিচ্চিকে নিয়ে ঘুরতে গেলাম। সন্ধ্যা পর্যন্ত ঘুরে বাড়িতে চলে এলাম। রাতে খাবার টেবিলে বসে খেতে বসলাম। তখন ভাইয়া আর ভাবি যা বলে তা শুনে আমার বুকের ভিতর কলিজাটা মুচড়ে উঠল। বিশেষ করে ভাইয়ার কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, কারণ ভাইয়া আর ভাবি বলতে লাগে, আর কতদিন এইভাবে থাকবে? এবার একটা বিয়ে করে বউ নিয়ে আসো। আমার আর একা একা বাড়িতে থাকতে ভালোই লাগে না। তোমার ভাইয়া সব সময় তার অফিস নিয়ে বিজি থাকে, আর তুমি বাড়িতে তেমন থাকো না। আমি বাড়িতে কি করব বলো একা একা? তাই বলি তুমি এবার বিয়ে করে ফেলো। সাকিব নীলা ঠিকই বলেছে। পুরনো সব ভুলে নতুন করে সব গুছিয়ে নে। আমার মনে হয় তুই বিয়ে করলে তোর ভাবিও তার একটা সঙ্গী পাবে, আর তোর খেয়াল রাখার জন্য ভালোই হবে। না ভাইয়া, আর কয়েকটি মাস যাক, তারপর আমি তোমাদের বলবো। এখন আমি বিয়ে করতে পারবো না। ওকে, তুমি যখন পড়ে চাইছো তাই হবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানিও। তারপর তাড়াতাড়ি খাবার খেয়ে আমার রুমে চলে এলাম। ওইদিকে তাহিনা এখন রুমে বসে কান্না করছে। তার ভাইয়া তাকে ডাকতে আসে। তাই না বোন, আবার দুপুর থেকে কিছু খাস নি, এখন একটু খেয়ে নে। এ না ভাইয়া, আমার খেতে ইচ্ছে করছে না। তুমি যে করে হোক আমার হাসিবুলের ঠিকানা দাও। ওকে, আমি যে করে হোক হাসিবুলের ঠিকানা তোকে এনে দিব, তুই এখন কিছু খেয়ে আয়। সত্যি ভাইয়া, তুমি তার ঠিকানা আমায় এনে দিবে? হুম। তারপর তাহিনা তার ভাইয়ার সাথে টেবিলে খেতে বসে। তার খাওয়া শেষ হতেই, আচ্ছা তাই না, তুই এখন গিয়ে ঘুমিয়ে পর, আমি সকালে তোর টাইগার ওরফে হাসিবুলের ঠিকানা তোকে দিব। ওকে ভাইয়া। তারপর তাহিনা খুশি মনে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তাহিনা ঘুম থেকে উঠে তার ভাইয়ার কাছে যায়। ভাইয়া, তুমি হাসিবুলের ঠিকানা জানতে পেরেছো? জানলে আমাকে এখন তার ঠিকানা দাও প্লিজ। অনেক কষ্টে তার ঠিকানা পেয়েছে, আগে তুই নাস্তা করে নে, তারপর বলছে ও কোথায় থাকে। না ভাইয়া, আমি পরে নাস্তা করব, আগে তার ঠিকানা দাও। না, আগে নাস্তা কর, তারপর আমি তোকে তার ঠিকানা দিব। তারপর তাহিনা তার ভাইয়ার জোরাজুরিতে নাস্তা করে নেয়। নাস্তা শেষ করে তার ভাইয়ের কাছ থেকে হাসিবুলের ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। এদিকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তার জন্য খাবার টেবিলে চলে আসি। ভাইয়াও দেখি নাস্তার টেবিলে বসে আছে। একটু পর ভাবি নাস্তা দিয়ে যায়। খেতে খেতে ভাইয়া বলে, আসিফ, আমি তোমার কিছু কথা বলতে চাই, আশা করি তুমি আমার কথাটি রাখবে। ভাইয়া বলো, কি বলতে চাও? আমি কি আজ পর্যন্ত তোমার কোনো কথা শুনিনি, বলো। তা না, আসলে এই কথাটি খুব কঠিন তোমার পক্ষে। ওকে ভাইয়া, তুমি শুধু একবার বলো, যেমন কঠিনই হোক না কেন আমি তোমার কথা ঠিকই রাখবো। আসলে আমি আর চাই না তুমি এই অন্ধকার জীবন থেকে তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। তাই আমি একটা নতুন কোম্পানি চালু করতে চাইছি, আর সেটা আগামী সপ্তাহে চালু হবে। আর সেখানে তুমি বস হয়ে সব কাজ করবে। আগামী সপ্তাহে তুমি সেখানে গিয়ে দেখবে সব ঠিকঠাক আছে কিনা। বাকি ওখানকার ম্যানেজার তোমাকে সব বুঝিয়ে দেবে। কিন্তু ভাইয়া। কেন কিন্তু না? আশা করি আমার কথাটাই তুমি রাখবে। ওকে ভাইয়া, আমি তোমার কথা রাখতে সব ছাড়তে পারবো, কিন্তু ভাইয়া আমাদের কোম্পানিটি কোথায়? কলকাতা। নামটি শুনে আমার কলিজাটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবার মতো অবস্থা, কারণ ওই শহরে আমার জীবনের সব স্মৃতি পড়ে আছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, আমি বলি কি ওইখানে কোম্পানির কাজ না করলে হয় না? না, হয় না। কারণটা আমার খুব ইচ্ছে ছিল ওই শহরে একটা কোম্পানি চালু করতেই। আর তাছাড়া ওই শহরে আমার এখনকার কোম্পানি থেকে ওখানকার কোম্পানিতে অনেক লাভ হবে। কিন্তু ভাইয়া, আমি ওইখানে যেতে পারবো না। আমি বলি কি তুমি ওইখানে যাও, আর আমি এইখানে কোম্পানিটি দেখাশোনা করি। না, তা হবে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। এ নিয়ে আমি আর কথা বলতে চাই না। ওকে ভাইয়া। তারপর খাবার টেবিল থেকে উঠে আমার রুমে গিয়ে ভাবছি কি দরকার ছিল আবার কোম্পানি চালু করতে। আমার যা টাকা আছে আর ভাইয়ার যা টাকা আছে তা দিয়ে আমাদের 14 গোষ্ঠী বসে খেলেও শেষ করতে পারবে না। হঠাৎ দেখি রকি ফোন করেছে, তাই রিসিভ করলাম। হ্যাঁ রকি, বল কি হয়েছে? এত সকালে আমাকে ফোন করেছিস? আবার কোনো ঝামেলা হলো নাকি? না ভাইয়া, কোনো ঝামেলা হয়নি। একটা মেয়ে এসে আপনার জন্য এখানে বসে অপেক্ষা করছে। ওকে আজকে চলে যেতে বল। হুম ভাইয়া, ভাইয়া বলেছি, কিন্তু সে যেতে চাইছে না, আর আপনার ভালো নাম ধরেই ডাকছে।
কি বলিস তুই? আমার ভালো নাম ধরে ডাকছে মানে? ভাইয়া, এই তো এই মেয়েটি আপনার সাথেই কথা বলতেই এসেছে। আমি মেয়েটিকে দেখে অবাক, কারণ মেয়েটি আর কেউ না, সে নিজেই তাহিনা। ওকে দেখে আমার মাথায় 440 ভোল্ট রাগ উঠে যায়। ঠাস ঠাস। ওই বেদব মেয়ে, তুই এখানে কি করিস? আমার কাছে আর কি চাস তুই? আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছিস, আবার কি চাস আমার কাছ থেকে? নাকি এখন এসেছিস আমার জীবনটাই নিতে? প্লিজ হাসিবুল, আমার একটা কথা শোনো। ওই, তুই চুপচাপ এখান থেকে চলে যা। তোর সাথে আমার কোনো কথা নেই। ভালোই ভালোই এখান থেকে চলে যা, না হলে আজ তোকে গুলি করে সোজা উপরে পাঠিয়ে দেব। আর কি বলেছিলি হাসিবুল? সে তো অনেক আগেই মারা গেছে। আমার নাম কোনো হাসিবুল না, আমার নাম টাইগার, যার মনে কোনো দয়া মায়া নেই। রকি, তুই এখান থেকে ওকে চলে যেতে বল, না হলে আমি ওকে কি করব আমি নিজেও জানি না। তারপর রকি তাহিনাকে চলে যেতে বলে। সে কান্না করতে করতে চলে যায়। রকি, তোর সাথে আমার কিছু কথা আছে। হুম হুম হ্যাঁ ভাই, আপনি বলেন না, আমার কি করতে হবে? না, তোর কিছু করতে হবে না। আসলে তুই তো জানিস, ভাইয়ার কোনো কথা আজ পর্যন্ত আমি অবাধ্য হইনি। হ্যাঁ জানি তো, কিন্তু এখন কি হয়েছে ভাই? আসলে আমি আর এই গ্যাংটাকে চালাতে পারবো না। আজ থেকে তোকে সব দেখতে হবে। আসলে ভাইয়া একটা নতুন কোম্পানি চালু করতে চাইছে, আর সেটাকে এখন থেকে আমাকে দেখাশোনা করতে হবে। তাই আমি আর থাকতে চাই না এখানে। না ভাই, আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। আমি আপনার না দেখলেই থাকতে পারবো না। আরে পাগল, কান্না করিস কেন? আমি তো শুধু কাজ ছেড়ে চলে যাচ্ছি, আর মাঝে মাঝে তোদের সাথে দেখা করতে আসবো। আচ্ছা তোরা থাক, আমি এখন বাড়িতে যাব। আমার একটু কাজ আছে। তারপর আমি ওখান থেকে গাড়ি নিয়ে চলে এলাম বাড়িতে। গাড়িটি রেখে সোজা আমার রুমে চলে এলাম। এসে ভাবতে লাগলাম আজ হঠাৎ তাহিনা আমাকে কি বলতে চাইছিল। না, এসব ভেবে আমার লাভ নেই। ভাইয়া যা বলেছে আজ থেকে তাই করব। আজ থেকে আবার ভালো হয়ে যাব। দুপুরে ভাবি খাবার খেতে ডাক দিয়ে যায়। কিছুক্ষণ পর আমিও খাবার খেতে বসলাম। খাবার খাওয়া শেষ করে আমার রুমে চলে এলাম। এসে ঘুমিয়ে পড়লাম। এইভাবে চলে যায় 6টা দিন। কাল থেকে অফিসে যেতে হবে, তাই আজ কিছু শপিং করতে হবে। বিকালে শপিং মল থেকে কিছু কেনাকাটা করে বাড়িতে ফিরে এলাম। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে কে যেন আমাকে ডাকছে, তাই উঠে পড়লাম। দেখি ভাবি ডাকছে। কি হয়েছে ভাবি, তুমি আমাকে এত সকালে ডাকছো? সে কি, আজ না তুমি অফিসে যাবে, তাহলে এখনো শুয়ে আছো? সরি ভাবি, আসলে এই শীতের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম একটু। হয়েছে, এবার উঠে ফ্রেশ হয়ে খেতে আসো। ওকে ভাবি, তুমি যাও, আমি আসছি। তারপর ভাবি নিচে চলে যায়। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে খেতে বসলাম। ভাইয়াও আজ আমার পাশে বসে আছে। কি ব্যাপার, আজ তোমার মনটাই খারাপ লাগছে মনে হয়? না ভাইয়া, আমি ঠিক আছি। আমি আজ তোমার অফিসে যেতে পারবো না। ড্রাইভার তোমাকে নিয়ে যাবে। আসলে আজ আমার হঠাৎ বিদেশি কিছু লোক আসবেই, তাদের সাথে আমার একটা মিটিং আছে। তুমি আজ সব সামলাও, আমি পরে গিয়ে তোমায় সব বুঝিয়ে দিব, আর আজ ম্যানেজার তোমাকে সব বুঝিয়ে দিবে। ওকে ভাইয়া, আমি সব দেখে নেব। তারপর আমি নাস্তা শেষ করে আমার রুমে এসে রেডি হয়ে নিলাম। তারপর নিচে চলে এলাম। ভাবি আমাকে দেখি। বাবা, তোমার এত সুন্দর দেখতে, আমি তো কখনো খেয়ালই করি নাই। আজ তোমায় নায়কের মতন দেখতে লাগছে। থাক, আর পা মারতে হবে না। আমি জানি আমি কেমন। সত্যি বলছি। আচ্ছা ভাবি, ওইসব বাদ দাও। আমার জন্য এখন দোয়া করো। আমার দোয়া তোমার সাথেই আছে। ওকে ভাবি, তাহলে আমি এখন আসি। তারপর আমি গাড়িতে বসে পড়লাম। আজ ড্রাইভার আমার গাড়ি চালাবে। তারপর ড্রাইভার গাড়ি চালাতে থাকে। গাড়ি তার আপন গতিতে চলছে। আস্তে আস্তে আমার সব স্মৃতি মনে পড়তে লাগছে। কয়েক ঘন্টা পর আমার সেই চিরচেনা শহরে চলে এলাম। হঠাৎ ট্রাফিক জ্যামে আমার গাড়ি থেমে যায়। বাইরের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ কয়েক ঘন্টা পর আমার সেই চিরচেনা শহরে চলে এলাম। হঠাৎ ট্রাফিক জ্যামে আমার গাড়ি থেমে যায়। বাইরের দিকে আমি তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ আমার ভাইয়া একটা রিক্সা চালাচ্ছে। ভাইয়াকে দেখে আমার কলিজাটা মোচড় দিয়ে উঠল। নিজের অজান্তেই চোখ দিয়ে অঝরে পানি পড়ছে বেরিয়ে। হঠাৎ ট্রাফিক জ্যাম ছেড়ে যায়, আবার গাড়ি চলতে থাকে। আমি ভাইয়া বলে ডাকতেই যাব, কিন্তু ভাইয়া তার আগে রিক্সা নিয়ে চলে যায়। আজ ভাইয়া রিক্সা চালাচ্ছে কেন? নাকি আব্বু আমার মতো ভাইয়াকেও বাড়ি থেকে বের করে দিয়েছে? মনে মনে ভাবছি। কিছু দূর আসতে গাড়ি থেমে যায়। স্যার, আমরা অফিসে চলে এসেছি, আপনি এইবার নামতে পারেন। ওকে, আমি নেমে ভিতরে যাচ্ছি। তুমি গাড়িটি সাইডে রেখে আমার সাথে ভিতরে আসো।
তারপর আমি গাড়ি থেকে নেমে ভিতরে গেলাম, দেখি সবাই আমাকে ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে। তারপর আমি আমার ডেস্কে চলে এলাম, পিয়নকে বললাম, ভাইয়া আপনি একটু আমার ম্যানেজারকে ডেকে দিন। তারপর আমি ফাইলগুলো চেক করছি, হঠাৎ কে যেন নক করছে। ভিতরে আসতে পারি? আসেন। লোকটিকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ মিস্টার আমজাদ হোসেন লোকটি আর কেউ না, তিনি আমার আব্বু। আমি আব্বুকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। আব্বুও হয়তো আমাকে এখানে আশা করেনি, তিনি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। হঠাৎ আব্বু আমাকে ছুটে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বাবা, তুই আমায় মাফ করে দে। আমি তোকে ভুল বুঝে বাড়ি থেকেই বের করে দিয়েছি। আব্বুর কথাগুলো শুনে চোখ দিয়ে পানি পড়ছে অজরে, কিন্তু আবার আমার সেই দিনের কথাগুলো হঠাৎ মনে পড়ে যায়, তাই আবার আমার মনটা পাথর হয়ে যায়। আমি আব্বুকে নিজের থেকে ছাড়িয়ে বললাম, এ কী করছেন মিস্টার আমজাদ হোসেন? বসকে জড়িয়ে ধরেছেন, আবার ছেলে বলে ডাকছেন, আবার তুই করে কথা বলছেন। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার কথা শুনে আব্বু আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমার থেকে আব্বু এটা কখনোই আশা করেনি। মিস্টার আমজাদ হোসেন, আশা করি আপনি আপনার বসকে সম্মান দিয়ে কথা বলবেন। এটা তুই কি বলছিস হাসিবুল? মিস্টার আমজাদ হোসেন, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আর কি বলেছেন? হাসিবুল? সে তো অনেক আগেই মারা গেছে। আমি কোনো হাসিবুল না, আমি টাইগার। আমার কথা শুনে আব্বু যেন হতভাগ্যের মতো দাঁড়িয়ে আছে। মিস্টার আমজাদ হোসেন, আমি চাই আপনি আমার কোম্পানির সমস্ত কাজ আমাকে বুঝিয়ে দেবেন। ওকে স্যার, আপনি কাজ নিয়ে ভাববেন না। আর হ্যাঁ, কালকের মধ্যে আমার একটা পার্সোনাল কলিগ লাগবেই, আর সেটা যেন মেয়ে হয়। ওকে স্যার, আমি কালকের মধ্যে সব ঠিক করে দিব, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। ওকে, আপনি এখন আসতে পারেন। তারপর আব্বু আমার রুম থেকে চলে যায়। আমি আব্বুকে এই কথাগুলো বলে নিজের কাছে খারাপ লাগছে। ছি হাসিবুল, ছি, তুই কী রে, তোর আব্বুকে এমন জঘন্যতমভাবে অপমান করতে পারলি? দোস্ত তারা কেউ করেনি, সব দোস্ত ওই তাহিনা করেছে। তাহলে কেন আব্বুকে শাস্তি দিচ্ছি? কিন্তু হঠাৎ আব্বুর কী হলো? আব্বু তো 3টে অফিস ছিল, তাহলে এখানে বা কেন ম্যানেজার হয়ে কাজ করছে? আর ভাইয়া বা কেন রিক্সা চালাচ্ছিল? না, এটা আমার আগেই জানতে হবে। তারপর আমি অফিস থেকে বের হয়ে এলাম। গাড়িটি নিয়ে আমি চললাম আগে আমাদের যেখানে অফিস ছিল। কিছুক্ষণ পর আমি আমাদের অফিসে চলে এলাম। গেটের সামনে দেখি দারোয়ান দাঁড়িয়ে আছে। সে আমার কোনোভাবেই ভিতরে যেতে দিচ্ছিল না। স্যার, আমি আপনার ভিতরে যেতে দিতে পারবো না। স্যার কড়াভাবেই আমাকে বলে দিয়েছে অফিসের লোক ছাড়া কাউকে ঢুকতে দিতে আমি পারবো না। আরে চাচা, আমি এই অফিসের লোক, আজ কেবলমাত্র আমি জয়েন হয়েছি, তাই স্যার আমাকে ফোন করে অফিসে আসতে বলেছে। কিন্তু স্যার, আপনার কাছে এই কোম্পানির কার্ড কোথায়? আরে চাচা, আমি তো আজকে সবে কোম্পানিতে আসছি, হয়তো স্যার আমাকে ওই কোড দেবে বলে ডেকেছে। তারপর দারোয়ান কি যেন ভেবে আমাকে ছেড়ে দেয়। আমি অফিসে গিয়ে সোজা বসের রুমে চলে যাই। বস আমাকে দেখে অবাক হয়ে যায়। আরে কে আপনি? আর আমার রুমে হঠাৎ করে চলে আসলেন কোনো নক না করে? আরে স্যার, আমি আপনার কাছে কিছু বলতে চাই, তাই চলে এলাম নক না করেই। আরে আজব তো আপনি, আমি আপনাকে চিনি না জানি না, আমি আপনার প্রশ্নের উত্তর কেন দেব? আসলে কে আপনি বলুন তো? আমি অফিসের কার্ডটা দেখিয়ে বললাম, স্যার এবার আমাকে চিনতে পেরেছেন আমি কে? স্যার, আপনি এখানে আগে বলবেন তো আপনার পরিচয়টা। আসলে আমি বুঝতে পারিনি এটা আপনি হবেন। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। ওকে স্যার, নো প্রবলেম। স্যার, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? তেমন কিছু না, আসলে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনার। কি প্রশ্ন স্যার? এই কোম্পানিটি আপনি কতদিন চালাচ্ছেন, আর এই কোম্পানির মালিক কোথায়? স্যার, এই 4 বছর আমি নিয়েছি, আর এই কোম্পানির মালিক এই মুহূর্তে আমি। আর আগে এই কোম্পানির মালিক কে ছিল সেটা আমি জানি না। ধন্যবাদ স্যার, আমার শুধু এটাই জানার বাকি ছিল। এখন তাহলে আমি আসি। কি বলছেন স্যার? আপনি আমার অফিসে আসলেন আর এখনই চলে যাবেন? আপনি একটু বসেন, আমি পিয়নকে দিয়ে কফির ব্যবস্থা করছি। না স্যার, পরে একদিন আমি আবার আসব। তারপর আমি ওই অফিস থেকে বের হয়ে আমার গাড়ি নিয়ে অন্য অফিসের জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু সব কটার মালিক একই কথা বলল, কোম্পানির মালিককে কেউ দেখেনি। আর কোম্পানিগুলো তারা 4 বছর আগেই কিনেছে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খেয়ে আমার রুমে চলে যাই। আপনারা হয়তো ভাবছেন আমি ভাইয়ের বাড়িতে গিয়েছি, তাহলে ভুল ভাবছেন। আমি এ শহরে একটা নতুন রুম নিয়েছি আর সেখানে এসেছি। আর শরীরের মধ্যে অনেক চাপ গিয়েছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে অফিসে চলে যাই। গিয়ে দেখি আমার রুমে একটা বোরখা পরা একটা মেয়ে বসে আছে। কি ব্যাপার, আপনি কে? আর আমার রুমে কি করছেন? স্যার, আমি আপনার পার্সোনাল পিএ। ও
ও, তাহলে আপনি আমার পিএ। আচ্ছা, আপনার নাম কি? স্যার, আমার নাম সুমনা। খুব ভালো নাম আপনার। আচ্ছা, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। দেখেই তো মনে হয় আপনি আমার থেকে বড়। না স্যার, আমি আপনার আপনি করেই বলবো। আর আমি আপনার থেকে অনেক ছোট। ওকে, আপনার যেটা ইচ্ছা। কিন্তু মেয়েটির কণ্ঠস্বর শুনে মনে হয় আগে থেকে আমি তাকে চিনি। এসব ভাবতে ভাবতে হঠাৎ আব্বু আমার রুমে আসে। স্যার, আমার একটা কথা রাখবেন? বলেন। আসলে স্যার, আমার কিছু টাকা লাগবে। যদি আপনি আমার দিতেন তাহলে আমার খুব ভালো হতো। কি বলছেন মিস্টার আমজাদ হোসেন? আপনি প্রথম মাস শেষ না হতে টাকা চাইছেন? আপনি কি এই চাকরিটা করার ইচ্ছে নেই নাকি? আর মাস না শেষ হলে আমি আপনাকে টাকা দিতে পারবো না। আর আপনার ইচ্ছে হলে চাকরিটা ছেড়ে দিতে পারেন। না স্যার, আমি চাকরিটা ছাড়তে পারবো না। আমি অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছি। আবার যখন আপনার ইচ্ছা আমার টাকা দিবেন। ওকে, তাহলে আপনি এখন আসতে পারেন। তারপর আব্বু কান্না করতে করতে চলে যায়। স্যার, আপনি লোকটাকে এইভাবে নাও বলতে পারতেন। জানেন লোকটাকে বা তার পরিচয় কি? লোকটা একসময় এই শহরের নামকরা ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন। লোকটা কখনো কারোর কাছে হাতে পাতে ধরেনি, কিন্তু এই সেই লোকটা পেটের দায়ে আজ এই জায়গায় হাত পাচ্ছে। আজ লোকটি আপনার কাছেই বা কেন টাকা চাইতে এসেছিল তা কি আপনি জানেন? লোকটির মেয়ে আজ 1 সপ্তাহ ধরে জ্বরে অসুস্থ, কিন্তু টাকার অভাবে লোকটি তার মেয়েকে ডাক্তারও পর্যন্ত দেখাতে পারে না। সুমনার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমার আদরের বোন আজ 1 সপ্তাহ জ্বরে অসুস্থ, তার জন্য আব্বু আমার কাছে টাকা চাইতে এসেছিল? না, আমার সব ভুলে আমার এখন বাড়িতে ফিরে যেতে হবে। আচ্ছা সুমনা, ম্যানেজারের বাড়ি কোথায় আপনি জানেন? জানি, কিন্তু আপনি তার বাড়ির খবর নিয়ে কি করবেন? আমার এখন তার বাড়িতে যেতে হবে, কারণ আমার বোন তার বাড়িতে। বোনকে ডাক্তার দেখাতে হবে। কি বলছে? আপনি আপনার বোন ওনার বাড়িতে মানে? আমার বোন ওনার বাড়িতে। আর ম্যানেজার আর কেউ না, আমার জন্মদাতা বাপ। তার সাথে আমার কোনো একটা কারণ নিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম আজ থেকে 5 বছর আগেই। আচ্ছা সুমনা, ওইসব এখন বাদ দাও। আপনি প্লিজ আমাকে ওনার বাড়িতে নিয়ে চলুন। ওকে স্যার, আপনি আমার সাথেই আসেন। তারপর আমি সুমনাকে নিয়ে গাড়ি চালাতে থাকি। কিছু দূর আসতে সুমনা একটা বাড়ি দেখিয়ে দেয়। তারপর আমি গাড়ি থেকে নেমে বাড়ির সামনে চলে গেলাম। বাড়িটি দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ বাড়িটি সাকিবদের বাড়ি এটা। আমি কলিং বেল চাপতে ভিতর থেকে একটা মেয়ে এসে দরজাটা খুলে দেয়। সবাই আমাকে দেখে তাকিয়ে যেন ভূত দেখার মতন করে তাকিয়ে আছে। আম্মু ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে। বাবা, তুই এসেছিস? আমি জানতাম তুই একদিন আমার কাছে ফিরে আসবি। তুই আমাদের মাফ করে দে বাবা। আমরা তোকে ভুল বুঝে বাড়ি থেকে বাহির করে দিয়েছি। সেদিন যদি তোর কথা আমরা বিশ্বাস করতাম তাহলে তোকে আজ আমাদের ছেড়ে এতদিন থাকতে হতো না আমাদের। আচ্ছা আম্মু, ওইসব এখন বাদ দাও। আমার পাগলি বোন কোথায়? ও ওর রুমেই আছে, তুই যা। মেয়েটি তোর জন্য কান্না করতে করতে আজ অসুস্থ হয়ে গেছে। পর আমি আমার বোন যে রুমে থাকে সে রুমে চলে যাই। গিয়ে দেখি তাহিনা সে রুমে আছে। ওকে দেখে আমার মাথা আবারও গরম হয়ে যায়। ওই কুত্তার বাচ্চা, তুই আবার এখানে আসলি কেন? ভালোই ভালোই আমার বাড়ি থেকে চলে যা, না হলে তোকে আজ আমি এখানে মেরে কবর দিয়ে রাখবো। তাহিনা আমার কথা শুনে কান্না করতে করতে চলে যায়। ভাইয়া, তুই এসেছিস? প্লিজ তুই আমাকে মাফ করে দে। আমি আর তোকে কখনোই কষ্ট দিব না। কিন্তু ভাইয়া, তুই তাহিনাকে ওইভাবে বকছিস কেন? তুই জানিস না ওই মেয়ের জন্য আজ আমি তোদেরকে ছেড়ে এতটা বছর দূরে ছিলাম? তুই এবার তার কথা বলছিস আমাকে? ভাইয়া, আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না। তাহলে শোন, তাহিনাকে এমন করছে, তাহিনা যা করছে সব আমাদের ভালোর জন্য করছে। কারণ তুই এতদিন এমপি ছেলেকে মেরেছিলি, মনে আছে তোর? ওই এমপি তোকে আর আমাদের সবাইকে মারার প্ল্যান করেছে, কিন্তু তাহিনা ওদের প্ল্যান সব শুনতে পায়। তাই তারা তাহিনাকে বলে যদি তাদের কথা মতো যদি তাহিনা না চলে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। তাই তাহিনা তোকে আর আমাদের সবাইকে বাঁচানোর জন্য এই কাজটি করেছে। কিন্তু তুই চলে যাওয়ার পরে এই এমপির আব্বু থেকে জোর করে সব তার নামে ঘরে নেয়। জানিস ভাইয়া, তাহিনা তোকে খুব বেশি ভালোবাসে। কি, তার মানে তাহিনা সব আমাদেরকে বাঁচানোর জন্য এগুলো করেছে, আর আমি কিনা তাকে এত কষ্ট দিলাম? ওকে তোর ভাবি বানাবো আমি। এবার খুশি তো তুই? কিন্তু তার আগে আমি ওই এমপির সাথে বোঝাপড়া করে আসি। তারপর আমি রকিকে ফোন দিলাম। হ্যাঁ ভাই বলেন, হঠাৎ আমায় ফোন দিলেন?
তারপর আমি বেরিয়ে পড়লাম এমপির বাড়িতে। সেখানে গিয়ে দেখি সে নেই, তাই আমি অন্য জায়গাতে গেলাম, কারণ আমি জানি এমপি বাড়িতে না থাকলে সে কোথায় থাকে। কিছুক্ষণ পর আমি সেখানে চলে গেলাম, দেখি এমপি বসে আছে। সে আমাকে দেখে অবাক হয়ে যায়। কিরে, তোর আসতে এত সময় লাগে নাকি? কুত্তার বাচ্চা, আমি দেরিতে এসেছি সেটাই তোর ভাগ্য ভালো। এখন তুই মরার জন্য রেডি হয়ে নে। তুই আমায় মারবি? পারলে আমায় মেরে দেখা তো তুই। এই কে কোথায় আছিস? ওকে মেরে এখানে ফেলে চলে আয়। তারপর আমি ওদের সব কটাকে মেরে ফেলে রাখলাম। দেখি আরও কয়েক শতাধিক লোক দাঁড়িয়ে আছে। এদিকে রকি সহ আমার পুরো গ্যাং চলে এসেছে। আমি ওদের মারতে মারতে সব কটাকে রক্তাক্ত করে ফেলেছি। হঠাৎ আমার মাথায় কে যেন ভারী কিছু দিয়ে মারছে। আমি মার খেয়ে বসে পড়লাম। পিছনে তাকিয়ে দেখি রকি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তারপর আমি ওদের সব কটাকে মেরে ফেলে রাখলাম। দেখি আরও কয়েক শতাধিক লোক দাঁড়িয়ে আছে। এদিকে রকি সহ আমার পুরো গ্যাং চলে এসেছে। আমি ওদের মারতে মারতে সব কটাকে রক্তাক্ত করে ফেলেছি। হঠাৎ আমার মাথায় কে যেন ভারী কিছু দিয়ে মারছে। আমি মার খেয়ে বসে পড়লাম। পিছনে তাকিয়ে দেখি রকি। রকি, তুই? কেন, আমি ছাড়া কি অন্য কেউ থাকবে নাকি এখানে? রকি, তুই আমার সাথে এত বড় বেইমানি কি করে করতে পারলি? তুই না আমার বিশ্বাসের বন্ধু ছিলি? আমি তো তোর বন্ধু কখনোই ছিলাম না। আমি তো তোকে মারার জন্য তোর কাছেই এতদিন পড়েছিলাম। আর কি বলছিস তুই? আমি কেন তোকে মারতে চাইছি? কুত্তার বাচ্চা, মনে আছে তুই আমার ভাইয়াকে কিভাবে আমার চোখের সামনে গুলি করে মেরেছিলি? কি বলছিস তুই? আমি তোর ভাইকে কখন গুলি করে মারলাম? কুত্তার বাচ্চা, এত তাড়াতাড়ি ভুলে গেছিস নাকি? কয়েক মাস আগেই যেই বাচ্চুকে মারলি, তিনি আমার বড় ভাই বাচ্চু। আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না টাইগার। তুই মরার আগেই তোর শেষ দোয়াটাই করে নে আল্লাহর কাছে। তার মানে বাচ্চু তোর ভাই, আর বাচ্চু তো এই এমপির ছেলে। তার মানে এই এমপি তোর আব্বু, মিস্টার জাহেদ হোসেন? হ্যাঁ, জাহেদ হোসেন আমার আব্বু। কি, তার মানে তোরা তিনজন মিলে আমার আর আমার পরিবারকে মারতে চাইছিলি, আর তাহিনাকে দিয়ে আমার সংসারে আগুন লাগিয়েছি? কুত্তার বাচ্চা, আমি তোদের ছাড়বো না। তুই আগে আমাদের হাত থেকে বাঁচতে পারলে তারপর না হয় আমাদের মারবি। এখানে সব লোক এখন আমার হয়েই কাজ করবে। তোকে ওরা আর কেউ চেনে না। রকি, তুই হয়তো ভুলে গেছিস আমি কে আর আমি কোন বনের হাইডা। মাত্র 5 শতাধিক লোক মারতে আমার 2 মিনিটও সময় লাগবে না। কুত্তার বাচ্চা, তুই কি ভেবেছিস তুই ছাড়া আমার আর কেউ নেই? তোর মতন পোষা কুত্তা আমার পিছনে সব সময় হাজার হাজার ছেলে ফুলে নিয়ে ঘোরে। তুই শুধু পিছনে তাকিয়ে একবার দেখ, তোর সব লোক মাটিতে কেমনভাবে কাটা মুরগির মতো লাফ দিচ্ছে। রকি পিছনে তাকিয়ে দেখে তার একটাও ছেলে আর বেঁচে নাই। এটা দেখে রকির কলেজায় পানি শুকিয়ে যায়। সে চারদিকে ভালোভাবে তাকিয়ে আরও অবাক হয়ে যায়, কারণ সে কখনোই ভাবতে পারেনি এত ছেলেপুলে দাঁড়িয়ে আছে। আপনারা আবার ভাবছেন এত ছেলেপুলে এখানে কীভাবে আছে, তাই তো? তাহলে শুনুন, রকিকে ফোন করার আগে আমি আমার সমস্ত মাফিয়া গ্যাংকে এখানে আসতে বলেছি। রকি আর এমপি এগুলো দেখে আমার পায়ে পড়ে যায়। ভাই, আমারে মাফ করে দিন। আমি আর আপনার বিশ্বাস নিয়ে কখনোই খেলবো না ভাই গো। ভাই, আমাদের আর একটা ভালো হওয়ার সুযোগ দিন। আমরা আর কোনো দিন আপনার সাথে বেয়াদবি করব না। প্লিজ ভাই, আমাদের আর একটি সুযোগ দিন। কুত্তার বাচ্চা, তোদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না। কুকুরের লেজ কখনোই সোজা হবে না। আজ তোদের এমনভাবে মারবো যা দেখে পৃথিবীর মানুষের কলিজা কেঁপে উঠবে। পৃথিবীর মানুষ আজ তোদের লাশ দেখে বুঝতে পারবে টাইগার কতটা ভয়ঙ্কর, আর টাইগারের সাথে বেমানি করলে তার সাথে কী পরিণতি হতে পারে। আজ পৃথিবীর মানুষ তোদের দেখে বুঝতে পারবে। রকি আর এমপি বুঝতে পারছে তাদের সাথে এখন কি হতে চলেছে। ওই, কে কোথায় আছিস? আমার অস্ত্রগুলো নিয়ে আয়। তারপর আমার একটা লোক এসে আমার হাতে কয়েকটি বড় ছুরি দিয়ে যায়। আমি ছুরি নিয়ে এমপির কাছে যাই, গিয়ে ওর বুকের ভিতরে ঢুকিয়ে দিই। এমপি সজোরে একটা চিৎকার দিয়ে মারা যায়। ছুরিটা বাইর করে আবার তার বুকের মাঝখান দিয়ে ছেলা করে তার বুকের মধ্যে কলিজাটাই বের করে নিলাম। আমার এই কাণ্ড দেখে আমার কয়েকটি লোক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়।
হঠাৎ রকি পিছন থেকে গুলি চালায়। একটা গুলি এসে আমার হাতে লাগে। আমি তাড়াতাড়ি ওর কাছে যাই। কিরে কুত্তার বাচ্চা, তোর সাহস কী করে হয় আমাকে গুলি মারিস? দেখ আমাকে মারার পরিণতি তোর কী হয়। তারপর ছুরি দিয়ে ওর গলাটাই কেটে ফেলি। তারপর ওর দেহের সব অঙ্গ কেটে কেটে আলাদা করে ফেলি। তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডের উপর শুয়ে আছি। বুকের মাঝে ভারী কিছু অনুভব করি। তাকিয়ে দেখি একটা মেয়ে আমার নড়াচড়া দেখে মেয়েটি আমার বুক থেকে উঠে বাইরে চলে যায়। হঠাৎ আমার বোন ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাইয়া, তোর জ্ঞান ফিরেছে? জানিস, আজ তোর 1 সপ্তাহ পর জ্ঞান ফিরছে। আমি তো বোনের কথা শুনে অবাক হয়ে গেলাম। বলে কি, আমি নাকি 1 সপ্তাহ অজ্ঞান হয়েছিলাম। তারপর আব্বু আম্মু সবাই আমার সাথে দেখা করতে আসে। বাবা, তুই ঠিক আছিস? প্লিজ বাবা, তুই আমায় মাফ করে দে। আমরা সত্যিটা না জেনে তোকে আমরা এতদিন কষ্ট দিয়েছি। হাসিব বাবা, তোর জ্ঞান ফিরেছে? জানিস আমরা তোর জন্য কতটা টেনশনে ছিলাম। দেখি ভাইয়া আর ভাবি আমাকে দেখে দূর থেকে কান্না করছে। ভাইয়া আর ভাবি, তোমরা আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? আমার কথা শুনে ভাইয়া আমার কাছে এসে জড়িয়ে ধরে। ভাই, তুই আমায় ক্ষমা করে দে। আমি জানতাম না যে তাহানিয়া আমাদের বাঁচানোর জন্য তোর সাথেই এমন করেছে। হাসিব, আমিও বুঝতে পারিনি তোমার জন্য তানিয়া তোমার সাথেই এমন করেছে। আমি আজ বুঝতে পারছি আমি তোমাকে বিশ্বাস না করে কত বড় ভুল করেছি সেদিন। আরে ভাবি, তুমি এইভাবে বলছো কেন? আসলে এখানে তাহিনা বা তোমাদের কারো দোষ নেই। সব দোষ ওই এমপি আর ওর ছেলে এগুলো করেছে। ভাবির সাথে কথা বলছি তখন ডাক্তার আসে। আল্লাহর অশেষ দোয়ায় আপনি ভালো হয়ে গেছেন। আজ মেয়েটি আপনার 1 সপ্তাহ সেবা করেছে, তার জন্য আপনি আরও তাড়াতাড়ি ভালো হয়েছেন। ডাক্তারের কথা শুনে আমি অবাক। কোন মেয়ে আমার সেবা করেছে? আম্মু, আমার কে সেবা করেছে 1 সপ্তাহ? তাহিনা তোকে আজ 1 সপ্তাহ নিজের মতন করে সেবা করেছে। জানিস বাবা, মেয়েটি তোর জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করেছে যাতে তুই তাড়াতাড়ি ভালো হয়ে যাস। ভাইয়া, তাহিনার জন্য আজ তুই তাড়াতাড়ি ভালো হয়েছিস। আমি বলি কি, তুই তাহিনাকে এবারে ক্ষমা করে দে। আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা ভাবি, তোমার বোন কোথায়? সে তো আজ তার ভাইকে নিয়ে বিদেশে চলে যাবে। কি বলছো ভাবি? আমাকে রেখে চলে যাবে মানে? সে এখন কোথায়? সে এখন বাড়িতে আছে, আর কিছুক্ষণ পরেই সে এয়ারপোর্টে চলে যাবে। ভাবির কথা শুনে আমার কলেজেটায় কেঁপে উঠে। সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি কয়েক হাজার রিপোর্টার দাঁড়িয়ে আছে। সব এখানে কি করছেন আপনারা? দেখুন, আমার হাতে এখন সময় নেই। আমি কিছুক্ষণ পর এসে আপনাদের সব উত্তর দিব। তারপর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তাহিনার বাড়ির উদ্দেশ্যে। তার রুমে গিয়ে দেখি সে জামা কাপড় সব গোছাচ্ছে আর কান্না করছে। আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। এই কে? আমায় এইভাবে জড়িয়ে ধরেছ? ছাড়ো বলছি, না হলে চিৎকার করব। করেন, তাতে আমার কোনো যায় আসে না। আমি আমার বউকে জড়িয়ে ধরেছি। তাহিনা আমাকে দেখে অবাক। ওই, কে আপনার বউ? আর আমি আপনার কখন বিয়ে করলাম? তুমি এখনো বিয়ে করনি, কিন্তু আজ আমাকে করবে। প্লিজ তাহিনা, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্লিজ তাহিনা, আমাকে ছেড়ে তুমি যেও না, তাহলে আমি মরে যাব। আমি তোমাকে খুব ভালোবাসি। হয়েছে পাগল, আমি আমার এই পাগলটাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে চলো আমার সাথে। ওকে বাবু, চলো। তারপর আমি আর তাহিনা বাড়িতে চলে এলাম। বাড়িতে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ নীলা ভাবি, সাকিব আর রাকিব ভাইয়া আমাদের বাড়িতে বসে আছে। আমাকে দেখে সাকিব ছুটে এসে আমাকে মারতে লাগে। কিরে হারামি, তুই এত স্বার্থপর কিভাবে হলি? দুইজন একসাথে বাড়ি থেকে বাইরে হলাম, আর তুই আমাকে না নিয়ে আগেই চলে এসেছিস। আহ, লাগছে সাকিব, এবার ছাড় আমাকে। লাগার জন্য তো তোকে মারছি শালা আমি। শালা, আমাকে রেখেই তুই একা চলে এসেছিস। শালা, আমি যদি আগে না আসতাম তাহলে জানতে পারতাম নাকি কে আমাদের সাথে এত বড় গেম খেলেছিল। জানিস, এখানকার এমপি আর আমার কাজের ছেলে রকি এসব করেছে শুধু আমাকে মারার জন্য। কি বলিস তুই এইসব? সাকিব, আমি ঠিক বলছি। আর তাদের আমি উপরে পাঠিয়ে দিয়েছি। দেখি ভাবি আমার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার ভাইয়া ভাবি, তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আর তোমরা এখানে কিভাবে আসলে? আমি বলছি, সাকিব আমার মামাতো ভাই। আমি যেদিন ওকে দেখি সেই দিন ওকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু তোমাকে আমার আর ওর আসল পরিচয় দিতে মানা করেছে, তাই দেইনি। তাহলে সুমনা তোমার বোন? সুমনা আমার বোন।
আমি তো ভাবির কথা শুনে অবাক। আচ্ছা ভাবি, সাকিব কিভাবে ভালো হয়ে গেছে আজ? তুমি চলে আসার পর রিয়াকে নিয়ে আমি একদিন ছাদে চলে যাই, কিন্তু হঠাৎ রিয়া আমার কাছ থেকে সিঁড়ির কাছে চলে যায়। তখন সাকিব তাকে গিয়ে বাঁচায়। তারপর থেকে সাকিব ভালো হয়ে যায়। কিন্তু তুমি এখানে চলে এসেছো কেন? খবরও দাওনি। তাই আমি সুমনার থেকে তোমার ঠিকানা নিয়ে চলে এলাম এখানে। তার মানে তুমি আর ভাইয়া সব জানতে আমার আর সাকিবের সাথে কি হয়েছে? কিন্তু সাকিব আমাকে সেই দিন রাতে সব সত্যিটাই বলে। আমার বিশ্বাস ছিল সাকিবের উপর। পাশে তাকিয়ে দেখি আমার পিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার সুমনা, আপনি এখানে? আমার বাড়িতে আমি থাকবো না তো আমি কোথায় থাকবো? আপনার বাড়ি মানি? আমার বাড়ি। ওকে চিনতে পারছো না তুমি? ও আমার ফোন, সুমনা। তার মানে তুমি আমার পিয়ে সেজেছিলে সুমনা? ভাইয়া, আচ্ছা ভাইয়া, আমি এখন আসি, আমার সাকিবের সাথে অনেক কথা আছে। ওকে ভাবি, সাবধানে যান, ছেলেটি আপনার উপরে খুব রাগ করে আছে। তারপর ওরা চলে যায়। এভাবে আবার আমাদের সুখের পরিবার একসাথে হয়ে যায়। কয়েকদিন পর আমার আর সাকিবের বিয়ে একসাথে ঠিক হয়। ও আপনাদের তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি, আমাদের বাড়ির কোম্পানি আবার ফিরে পেয়েছি। আমরা ছোট থাকতে আব্বু আমার আর ভাইয়ার নামে সব লিখে দিয়েছিল, তাই আমি আর ভাইয়া মিলে তাদেরকে যে টাকা দিয়ে কিনেছিলেন তাদের সেই টাকা দিয়ে আবার আমাদের কোম্পানি আমরা নিয়ে নিই। এতে তারা একটু দিতে চায়নি, কিন্তু আমার ভয়ে তারা দিতে বাধ্য হয়েছে। দেখতে দেখতে আজ আমাদের বিয়ের দিন চলে আসে, আর আমার আর তাহিনার বিয়ে হয়ে যায়। সাকিব আর সুমনার বিয়ে হয়। আমি আর সাকিব ছাদে বসে আছি। এখন রাত 12টা বাজে। দুইজন ভয়ে বাসর ঘরে যাচ্ছি না। তখন নীলা ভাবি আর রাকিব ভাইয়া আসে। কি ব্যাপার, তোমরা এইখানে? ঘরে যাওনি? তাড়াতাড়ি যাও, অনেক রাত হয়ে গেছে তো। এই যে ভাইয়া, আজ কিন্তু তোমাদের পরীক্ষা, যদি হেরে যাও তাহলেই ছেলেদের সম্মান থাকবে না, ভালো করে বিড়াল মারবে। তারপর আমি আর সাকিব দুজন দুজনার বাসর ঘরে চলে গেলাম। দেখি তাহিনা আমার পা ধরে সালাম করছে। আমি মজা করে বললাম, বেঁচে থাকেন আম্মুর বৌমা, দোয়া করি আপনার যেন 1 ডজন বাচ্চা হয়। দেখি তাহিনা আমার কথায় তার চোখ রাগে লাল হয়ে গেছে। তারপর দুজন নামাজ আদায় করে নিলাম। তাহিনা, আজ না আমার করতে মন চাইছে। কি করতে? তোমাকে কাছে পেতে মন চাইছে। তো কাছেই আছি তো। না, ওইভাবে না। আমি তোমাকে আজ আমার বাচ্চার আম্মু বানাবো। তারপর আমি আমার বউকে আম্মু বানাতে কাজে লেগে পড়লাম। ওই মিয়া, আপনাদের লজ্জা করে না? অন্যের বাসর দেখেন আর দেখিয়েন না। এবার আপনি বিয়ে করে আপনার বাসর করবেন। এবার ভাগেন, আমি আমার বউকে আম্মু বানাবো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।